হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্রজিৎ চক্রবর্তী। তো আজকে আমি একজন ডিরেক্টরকে নিয়ে আর কি তার ক্যারিয়ারের রাইজ অ্যান্ড ফল নিয়ে আর কি আমার মতন করে মতামত পেশ করব। তো সেই ডিরেক্টরকে শুধু ইন্ডিয়াই না, পুরো দুনিয়াত জানে। তো তার সিনেমা ঠিক আছে বিদেশে অনেক জায়গায় আর কি অনেক ফিল্ম ফেস্টিভ্যালসে দেখানো হয়েছে। তো তার সিনেমার চর্চা কিন্তু আজকেও সিনেমার দুনিয়াতে বহু দেশে হচ্ছে। মানে সিনেমার দুনিয়া বলতে শুধু ইন্ডিয়াই না, ইন্ডিয়ার বাইরে ফ্রান্স, ইউরোপ আর যতগুলো মানে এরকম দেশ রয়েছে, প্রত্যেকটা দেশ এমনকি হলিউডের ফিল্ম মেকার্সরা অবধি তার নাম জানে। বিকজ উনি একটু প্যারালাল কাইন্ড আর একটু এক্সপেরিমেন্টাল কাইন্ড সিনেমা বানাতে বেশি ভালোবাসতেন। যদিও উনি কিছু মেনস্ট্রিম সিনেমা বানিয়েছেন, তবে ওনার নাম হয়েছে বিকজ অফ দ্য এক্সপেরিমেন্টাল আর প্যারালাল ফিল্মসের জন্য। অ্যান্ড বিশেষ করে এই ডিরেক্টরটা ঠিক আছে, নিও নয়ের বলে একটা জনরা আছে, ফিল্ম নয়ের, যেটা একটা ফ্রেঞ্চ টার্ম। ঠিক আছে, মানে নতুন ধরনের সিনেমা, মানে নিও নয়ের মানে নতুন ধরনের সিনেমা, নতুন ধরনের জনরা। তো এই জনরাকে আর কি ইন্ডিয়ান ফিল্ম মেকিংয়ে ইন্ট্রোডিউস করার পিছনে ওনার অনেক বড় হাত আছে। আর উনি হচ্ছেন প্রথম ভারতীয় ডিরেক্টর যিনি আর কি নিও নয়ের এই জনরাকে খুব কমনলি ইন্ডিয়ান সিনেমাতে ব্যবহার করে এসছেন। আর তিনি এই জনরার সাহায্যে এমন অনেক মাস্টারপিস ফিল্মস উনি আর কি তেলেগু আর হিন্দি দুটো ভাষাতেই তিনি দিয়ে এসছেন। তিনি আর কি তেলেগু ইন্ডাস্ট্রি আর বলিউড ইন্ডাস্ট্রি এই দুটো ইন্ডাস্ট্রিতে তিনি খুব প্রিডমিনেন্টলি কাজ করেছেন। আর শুধু তাই না, এই যে ডিরেক্টরের কথা বলছি, যার নাম রাম গোপাল ভার্মা, RGV, এই রাম গোপাল ভার্মাকে অনেক ভালো ভালো এমন ডিরেক্টরসে অ্যাসিস্ট করেছেন। মানে অনেক ভালো ভালো মানে লোকেরা অ্যাসিস্ট করছে যারা অনেক বড় ডিরেক্টর হয়েছেন। ঠিক যেমন মধুর ভান্ডারকর, হংসল মেহতা, অনুরাগ কাশ্যপ, তাছাড়া আরও অনেক ভালো ভালো ইন্ডিয়ান ডিরেক্টর যেমন পুরী জগন্নাথ, ঈশ্বর নিবাস, তারপরে আরও অনেক এরকম ডিরেক্টরস তৈরি হয়েছে। আর শুধু তাই না, তিনি আর কি সীমিত আমিন আর এই কী বলে শ্রীরাম রাঘবন, এরকম অনেক ডিরেক্টরসকেও তিনি আর কি তৈরি করেছিলেন। তো মানে রাম গোপাল ভার্মার হাতে ঠিক আছে প্রচুর ভালো ভালো ডিরেক্টরস তৈরি হয়েছিলেন। আর অনুরাগ কাশ্যপ, যিনি রাম গোপাল ভার্মার সঙ্গে অনেক বছর কাজ করেছেন, সে অনুরাগ কাশ্যপের আন্ডারে অনেক ভালো ভালো ডিরেক্টরস তৈরি হয়েছেন। তো ভাবুন, মানে ওয়ান ডিরেক্টর লিডিং টু দ্য রাইজ অফ আদার ডিরেক্টরস। তো আপনি যদি আর কি শিক্ষা জ্ঞানটাকে যদি সঠিক অর্থে ব্যবহার করেন, তাহলে আপনার শিক্ষা আপনার জ্ঞানের সাহায্যে অনেক ভালো ভালো অনেক শিক্ষিত মানুষরা তৈরি হতে পারে। আর তারা আপনার শিক্ষাকে জন্ম জন্মান্তর ধরে পুরো পৃথিবীময় ছড়িয়ে বেড়াবে, আর আপনার নাম অমর হয়ে থাকবে। তো রামগোপাল ভার্মা হচ্ছে সেই নাম, যার অ্যাসিস্ট্যান্টসরা ঠিক আছে এখন অনেক ভালো ভালো সিনেমা বানিয়ে তার শিক্ষা, তার ফিল্ম মেকিং ক্রাফট, তার স্টাইলকে পুরো দুনিয়ার সামনে তুলে ধরে আজকেও তার নাম অমর করে যাচ্ছেন। এটা আলাদা কথা যে রামগোপাল ভার্মার আজকের দিনে কোনো মানে নাম নেই, আজকের দিনে কেউ তাকে পাত্তা দেয় না, আজকের দিনে তার অবস্থা খুব খারাপ, সেই সেগমেন্টে পরে আসছি। এবারে চলে আসছি অ্যানালিসিসে। তো দেখুন, তার জন্ম হচ্ছে অন্ধ্রপ্রদেশেই। তার বাবা একজন সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন পেশায়। তো সেই তরুণ একদিন লাইব্রেরিতে আর কি সিনেমা নিয়ে মানে আর কি সব ঘাঁটতে ঘাঁটতে, ওসব সাউন্ড নিয়ে ঘাঁটতে ঘাঁটতে, তো সেই দিক থেকে আর কি তার ইন্টারেস্ট জেগেছে সিনেমার উপরে। আর একদিন ভেরি কোইন্সিডেন্টালি আক্কিনেনি নাগার্জুনার সঙ্গেও তার সেখানে দেখা হয়ে গেছিল। আর তারপরে তিনি আর কি তার প্রথম সিনেমা তিনি ডিরেক্ট করেন, যার নাম হচ্ছে শিবা। তার আগে তিনি অবশ্য অনেক বড় বড় ডিরেক্টরসকে নিজেও অ্যাসিস্ট করেছেন, কিন্তু নাগার্জুনার সঙ্গে আর কি তার চেনা পরিচয় ছিল। তো সেই তরুণ আর কি তিনি শিবা বলে ওই ছবিটি আর কি ডিরেক্ট করেছিলেন। তো সেই শিবা দিয়ে শুরু হলো তার মানে আন্ডারলাইং ক্রেজ ফর আন্ডারওয়ার্ল্ড। মানে রাম গোপাল ভার্মা এই নামটা শোনার পর সবথেকে আগে আপনাদের কি মনে হয়? সবথেকে আগে আমার মনে হয় আন্ডারওয়ার্ল্ড, ক্রেজ ফর আন্ডারওয়ার্ল্ড, পলিটিক্যাল গ্যাং ওয়ার্স। মানে আন্ডারওয়ার্ল্ডের দুনিয়াকে সিনেমাতে আর কি ইন্ডিয়ান সিনেমাতে আজকের দিনে যেভাবে দেখানো হয়, এই জিনিসটা কিন্তু আজকের দিনে ডিরেক্টরসে শিখেছেন অল বিকজ অফ রাম গোপাল ভার্মা। তার এই আন্ডারওয়ার্ল্ড দুনিয়াকে দেখানোর যে ঢং, এটা শুরু হয়েছে তার প্রথম সিনেমা শিবা থেকেই।
প্রথমে সেটা তেলেগুতে হয়েছিল, তেলেগুতে সিনেমাটা বিশাল সুপারহিট ছিল। ঠিক তার পরের বছর এই সিনেমার হিন্দি ভার্সনটা রিলিজ হয়েছিল। তো মানে শুধু নতুন নতুন মানে নিও নয় জনরাই না না, রামগোপাল বর্মা কিন্তু প্রচুর এমন সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার্সকে বলিউডে কাজ করিয়ে করিয়ে না পোটেনশিয়ালি প্যান ইন্ডিয়ান স্টার্স বানিয়েছিলেন। নাগার্জুনার এন্ট্রি হয়েছিল তার কারণে বলিউডে। নাগার্জুনারও প্রথম বলিউড ফিল্ম ছিল এটা শিবা। সেটা যদিও ওখানে চলেনি, কিন্তু বেশ নাম করেছিল। কেন তখনকার দিনে শিবা কিন্তু বাকি কমার্শিয়াল ছবির থেকে অনেক আলাদা ছিল। মানে শিবা ইট was predominantly focusing on the underworld, কলেজ গ্যাং ওয়ার, কলেজ পলিটিক্স, ইউনিয়ন পলিটিক্স আর আন্ডারওয়ার্ল্ডের উপরে যেভাবে আর কি সিনেমাটা ফোকাস করছিল, মানে এই সিনেমাটা সত্যি বাকি কমার্শিয়াল সিনেমার থেকে একদম আলাদা ছিল বস। বাকি কমার্শিয়াল সিনেমাতে সেই রোম্যান্স, সেই কিছু অ্যাকশন ড্রামা, হ্যাপি এন্ডিং এসব জিনিস দেখছিলাম, কিন্তু শিবাতে অনেক আলাদা ধরনের জিনিস দেখছি। মানে ওখানে কমার্শিয়াল এলিমেন্টস ছিল, কিন্তু তার সঙ্গে মানে রিয়েলিস্টিক সিচুয়েশন, যে সিচুয়েশন দিয়ে আর কি তখনও ইন্ডিয়া যাচ্ছিল, বা এখনও এই সিচুয়েশনটা আজকের দিনও রেলেভেন্ট, তো ওটাকে রিয়েলিস্টিক্যালিও যেন শিবাতে প্রেজেন্ট করা হয়েছে। মানে রিয়েলিজম কাপলড উইথ সাম কমার্শিয়াল এলিমেন্টস, এগুলো মিলে আর কি রামগোপাল বর্মার এই ছবিটা তৈরি হয়েছিল শিবা। তো পরক্ষণে শিবার থেকে ইন্সপায়ার হয়ে আরও অনেক ছবি, ঠিক আছে, বলিউডে প্লাস বাংলা সিনেমাতেও তৈরি হয়েছে। তো জিতের একটা সিনেমা ছিল না ক্রান্তি, এই ক্রান্তিটা কিন্তু পার্শিয়ালি ইন্সপায়ার্ড ফ্রম শিবা। আর তারপরেও তেলেগু সিনেমাতে না মানে এই রামগোপাল বর্মার এই ক্রাইম আন্ডারওয়ার্ল্ড নিয়ে সিনেমা করাটা প্রিডমিনেন্টলি চলতে থাকলো। জগপতি বাবু যাকে আপনারা আজকের দিনে ভিলেন হিসেবে চেনেন, তিনি তো আগে হিরো হতেন। তো তো 90s আর কি রামগোপাল বর্মা তাকে নিয়ে একটা সিনেমা করছিলেন নাম করা, সেটার নাম হচ্ছে গায়াম। গায়াম মানে ঘা, উন্ড। তো এই গায়াম এটাও একটা নিও নয়ের জনরা ছিল। মানে এটা একদমই খুব সিরিয়াসলি নিও নয়ের জনরা ছিল, যেটা খুব নাম করে গেছিলো তখন তেলেগু ইন্ডাস্ট্রিতে। বিশাল নাম হয়েছিল এই সিনেমাটার। তাছাড়া নাগার্জুনার সাথে তিনি আরও সিনেমা তিনি পরে করেন। তো 92-তে আগে নাগার্জুনার সঙ্গে যে সিনেমাটি তিনি করেছিলেন তার নাম হচ্ছে দ্রোহী। ঠিক আছে, তেলেগুতে এটা অন্য নাম ছিল, কিন্তু হিন্দিতে ওটা নাম ছিল দ্রোহী। তো দ্রোহী ছিল বাইলিঙ্গুয়াল সিনেমা। তো এরকম অনেক বাইলিঙ্গুয়াল সিনেমা তিনি তেলেগু আর হিন্দিতে পরপর বানিয়ে গেছেন। তো মানে আমির খানের সঙ্গেও তিনি একটা সিনেমা করেছিলেন রঙ্গিলা, যেটা একটা রোম্যান্টিক ড্রামা ছিল। ঠিক আছে, কিন্তু ওনার প্রধান মানে যে সিনেমাগুলো ছিল সেগুলো কিন্তু ফোকাস করতো আন্ডারওয়ার্ল্ডের উপরে। মানে রঙ্গিলা তো আন্ডারওয়ার্ল্ড ব্যাপারটা ছিল, কিন্তু তার উপর অতটা ফোকাস ছিল না। ওটা ছিল আবার রোম্যান্টিক কমেডি। ওটা একটা পুরো দস্তুর আর কি কমার্শিয়াল সিনেমা ছিল তখন। ঠিক আছে, আর তাছাড়াও প্রচুর সিনেমা তখন তেলেগুতে তিনি বানিয়ে ফেলেছিলেন, সনা সনম বলে ভেঙ্কটেশের সঙ্গে, যেটা আবার পরে তিনি হিন্দিতে রিমেক করেছিলেন সে সঞ্জয় দত্ত আর উর্মিলা মাতোন্ডকরকে নিয়ে। তো সেই সিনেমাটার নাম ছিল দদ। ঠিক আছে, দদ বক্স অফিসে চলেনি, দদ ফ্লপ হয়ে গেছিল। কিন্তু দদের ঠিক পরে, দদ ফ্লপ হওয়ার পরে তিনি যে সিনেমাটার শুটিং শুরু করেছিলেন, সেই সিনেমাটা এবারে রামগোপাল বর্মাকে, ঠিক আছে, মানে আবার রিডিফাইন করতে চলেছিল। মানে ওই সিনেমাটা পর মানে ফিল্ম ফেস্টিভ্যালসে আর কি অ্যাওয়ার্ড জিতেছে, আর বলিউডে আর কি রামগোপাল বর্মার সিগনেচার স্টাইলকে একেবারে মানে সেখানে হস্তাক্ষর লাগিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা ফিল্ম মেকার্স, প্রত্যেকটা ক্রিটিক্স, যে বলিউডে আমরা রামগোপাল বর্মা মতন ডিরেক্টর পেলাম। তো সেই সিনেমাটার নাম হচ্ছে সত্যা। মানে একটা গল্প গোপাল বর্মা নিজেই আর কি নিজের ইন্টারভিউতে শেয়ার করেছিলেন, যে তিনি যখন দদ মুভিটা বানাচ্ছিলেন তখনই তার আগে তিনি সত্যা সিনেমাটাকে নিয়ে আর কি তিনি প্ল্যান করে রেখেছিলেন। তো প্রথমে ওনার প্ল্যান ছিল সত্যাত আর কি বড় বড় সুপারস্টার্সকে নিয়ে করা, মানে ওটাকে তিনি একটা কমার্শিয়াল এন্টারটেইনার হিসেবে প্ল্যান করেছিলেন। কিন্তু এই দদ বানানোর সময়, ঠিক আছে, তিনি আস্তে আস্তে প্ল্যান করতে থাকেন যে সত্যাকে মানে যদি কমার্শিয়াল এন্টারটেইনার হিসেবে দেখান তাহলে তিনি নিজের স্বপ্ন বা নিজের যে ওয়ে অফ ফিল্ম মেকিং সেটাকে তিনি দেখাতে পারবেন না। আর তাছাড়া দদ বক্স অফিসে ফ্লপ হয়ে যায়। ঠিক আছে, তো ওই জন্য গোপাল বর্মা প্ল্যান করে নিয়েছিলেন যে তিনি একটা মানে কম বাজেট, মিনিমাল বাজেটের মধ্যে আর কি সত্যা বানিয়ে ফেলবেন। তো একেই
ওরকম রিয়েলিস্টিক স্টোরি টেলিং বড় বড় সুপারস্টারসদেরকে নিয়ে নিলে তো সেটা পসিবল না বলিউডে। কারণ তেলেগু ইন্ডাস্ট্রিতে তিনি যতটা ইজিলি আর কি রিয়েলিস্টিক স্টোরি টেলিং করছিলেন নাগার্জুনাকে নিয়ে বা জগপতি বাবুকে নিয়ে বা ভেঙ্কটেশকে নিয়ে, সেটা পসিবল ছিল না তখন বলিউডে। বলিউডে আজকের দিনেও আপনি বড় বড় সুপারস্টারসদেরকে নিয়ে একটা রিয়েলিস্টিক ছবি আজকের দিনেও বানাতে পারবেন না। এটা তখনকার দিনে আরোই এটা সম্ভব ছিল না। তার উপরে তার দদ, যেটা একটা বড় বাজেটের সিনেমা ছিল, সেটা ফ্লপ করে গেল। তো তিনি আর কি তখনই ঠিক করে নিলেন যে সত্যাকে তিনি একদম ওরকম গ্রাউন্ডেড রিয়েলিস্টিক নয়ের ফিল্ম তিনি বানাবেন। আর পরে সেই সত্যা রাম গোপাল বর্মার সিগনেচার স্টাইল হয়ে গেল এই সত্যা। মানে যদি রাম গোপাল বর্মার সিনেমা নিয়ে ফিল্মোগ্রাফি নিয়ে যখনই কোনো দিন কথাবার্তা হবে, সত্যা এই সিনেমাটা কিন্তু রাম গোপাল বর্মার ফিল্মোগ্রাফিতে সবচেয়ে ওপরে আসবে। মানে এখানে তিনি মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে তিনি দেখিয়েছিলেন, আর মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে তিনি এমনভাবে দেখিয়েছিলেন, এরপর থেকে এই মুম্বাই আন্ডারওয়ার্ল্ড নিয়ে যতগুলো সিনেমা হয়েছে বলিউডে, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, ডকুমেন্টারি হোক, বা এমনি ক্রাইম পেট্রোলের ভিডিওসগুলো হোক, মানে ওই সবকটা ভিডিওসে, ওই সবকটা সিনেমাতে আজকাল মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে ঠিক ওইভাবেই দেখানো হচ্ছে যেভাবে আর কি সত্যাতে তখন রামগোপাল বর্মা দেখিয়েছিলেন। মানে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে এর আগে ওইভাবে রিয়েলিস্টিক্যালিভাবে কেউ কখনো বলিউডে দেখানোর সাহস করেনি, কারোর সাহস ছিল না যে ওই ধরনের সিনেমা বানানোর। বিকজ ওই ধরনের সিনেমা, ঠিক আছে, এই নিয়ন নয়ের ব্যাপারটা, এটা কিন্তু তখন দর্শকরা একদমই খেত না। তো তখনকার ফিল্ম মেকার্সরা শুধু প্রফিট লসের ব্যাপারেই ভাবতো, যে আমি যদি আজকে এরকম একটা ক্লাসিক একটা অটার ফিল্ম বানাই তো আমার এই সিনেমাটা চলবে না। বাকি ফিল্ম মেকার্সদের ওরকম ভাবনা চিন্তা ছিল, কিন্তু এখানে রাম গোপাল বর্মা তিনি মানে একদম নিজের টার্মসে কাজ করার মতন ডিরেক্টর ছিলেন, যে না আমি আমার স্টোরি বলবো, আমার মতন করে বলবো, আমার মতন করে স্টোরিটা পুরো দুনিয়াকে জানতে হবে, দেখতে হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। তিনি হচ্ছেন একদম ওই নেচারের মানুষ, আর তিনি সত্যাকে একদম ওইভাবে বলেছেন। আর সত্যাতে হিরো ছিল একজন খুবই বেনামি একজন অভিনেতা। মানে সেই অভিনেতাকে আর কি সাউথ সিনেমা থেকে নাগার্জুনা মানে সরি রামগোপাল বর্মা তুলেছেন। শিবাতেও আর কি সেই অভিনেতাকে দেখতে পেয়েছিলাম, জেডি চক্রবর্তী। আর এই যে জেডি চক্রবর্তী, জেডি কিন্তু তার আসল নাম না, জেডি কিন্তু শিবাতে তার ক্যারেক্টারের নামটা ছিল, যে আর কি কলেজে র্যাক করতো, যার সঙ্গে আর কি নাগার্জুনার পরে ফিস্ট ফাইট আমরা দেখতে পাই শিবাতে। তো সেই অ্যাক্টরকে আমরা সত্যাতে লিড রোলে দেখতে পাই। আর শুধু তাই না, সত্যা সিনেমা থেকে আমরা এমন একজন অ্যাক্টরকে দেখতে পেলাম, মানে এই সিনেমা টিপিক্যালি একজন দারুণ অ্যাক্টরকে জন্ম দিয়েছে। পরে সে অ্যাক্টর আর কি রামগোপাল বর্মার সঙ্গে শুল সিনেমাতেও কাজ করেছে, কর্ন সিনেমাতে কাজ করেছে। এমনকি সেই অ্যাক্টরকে শুধু আমি না, আপনারা সবাই চেনেন, আপনারা ফ্যামিলি ম্যানও সেই অ্যাক্টরকে খুব কমনলি দেখে এসছেন। আর শুধু ফ্যামিলি ম্যান না, যে কোনো সিনেমাতে আপনারা সেই অ্যাক্টরকে আজকাল দেখেই থাকেন। ইয়েস, মনোজ বাজপাই। সত্যা মনোজ বাজপাইয়েরও ডেবিউ ছিল। তো মনোজ বাজপাইয়ের মতো একটা দারুণ অ্যাক্টরকে আমরা সত্যা দিয়ে পেলাম। আর সত্যা ওয়ান অফ দোজ ফার্স্ট ফিল্মস ছিল বলিউডে যেখানে গ্লস, গ্ল্যাম, মেকআপ এইসব জিনিসপত্র ছিলই না, একেবারে এইসব জিনিসপত্র ছিল না। একদম কম বাজেটে মুম্বাই চলে শ্যুট করা, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে ওইভাবে এত রিয়েলিস্টিক্যালিভাবে দেখানো, এটা একমাত্র সত্যি তখন রামগোপাল বর্মাই পারতেন। বিকজ ওনার ফিল্ম মেকিং স্টাইলের মধ্যে একটা রেভলিউশন ছিল, একটা আলোড়ন ছিল। তিনি একটা আলোড়ন সৃষ্টি করছিলেন তখন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই নয়ের ফিল্ম বা ক্রাইম ফিল্ম দিয়ে। এর আগে এই নিও নয়ের আগে বলেছি, এই টার্মটা এসছে ফ্রেঞ্চ সিনেমা থেকে, ফ্রান্স থেকে। তখন ফ্রান্সে আর কি এরকম অনেক আন্ডারওয়ার্ল্ড বা এরকম ক্রাইম ফিল্মস হচ্ছিল। তো ফ্রেঞ্চ মুভমেন্ট ওটা আর কি, ফ্রান্সে তখন নিও নয়ের মুভমেন্ট আর কি। তো ওটার আন্ডারে আমরা প্রচুর সিনেমা ফ্রান্সে আর কি দেখে এসছি বা জেনে এসছি, যেমন 400 ব্লোস, ব্রেথলেস, এরকম অনেক সিনেমা। তো সেই আর কি ব্রেথলেস থেকে ইন্সপায়ার হয়ে মার্টিন স্করসেসি ট্যাক্সি ড্রাইভার বানিয়েছিলেন, সেটাও নিও নয়ের ছিল। তো আবার এই নিও নয়ের জনরাকে ইন্ডিয়াতে পপুলারাইজ করা শুরু করলেন হচ্ছেন রামগোপাল বর্মা। এটা হয়ে গেল তার সিগনেচার স্টাইল সত্যাতে। মানে মুম্বাই আন্ডারওয়ার্ল্ড জনরাও বলা হয় সত্যাকে। মানে এখানে আমরা প্রচুর অ্যাক্টার্সদেরকে দেখলাম, তাদের রাইজও দেখলাম। সৌরভ শুক্লা এর আগে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন, তো সৌরভ শুক্লা পপুলারিটি পেলেন অ্যাজ কাল্লু মামা।
আর প্লাস জেডি চক্রবর্তীরও একটা মানে পপুলারিটি এলো, অ্যান্ড প্লাস প্রচুর ভালো ভালো আর কি আর্টিস্টসরা এই সিনেমা থেকে তৈরি হয়েছেন। এমনকি সত্যা স্ক্রিপ্ট রাইটিংয়ের পিছনে অনুরাগ কাশ্যপের হাত ছিল। ইয়েস, অনুরাগ কাশ্যপ, তিনি আর কি সত্যা স্ক্রিপ্ট রাইটিংয়ে একটা মেন নাম ছিলেন। তো তারপরে তিনি প্রচুর সিনেমা বানালেন। কন, কন হচ্ছে এমন একটা থ্রিলার, সাসপেন্স থ্রিলার, যেখানে মাত্র 3টে ক্যারেক্টার রয়েছে। একটা হচ্ছে উর্মিলা মাতোন্ডকর, আরেকটা হচ্ছে মনোজ বাজপেয়ী, আর থার্ড হচ্ছেন একজন পুলিশ অফিসার সুশান্ত সিং, যেটা একটা বাড়িতে পুরো শ্যুট করা সিনেমা। তো এটা একটা খুবই আলাদা ধরনের সিনেমা ছিল কন। মাত্র 3টে ক্যারেক্টারকে নিয়ে সিনেমা, তার মধ্যে মনোজ বাজপেয়ী আর উর্মিলা মাতোন্ডকর এই দুজনের মধ্যে কেউ একজন খুনি আছে। ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল বস। শুল, শুল এখানেও আমরা মনোজ বাজপেয়ীকে আবার লিড রোলে দেখতে পাই। আর এটা ছিল পলিটিক্যাল ক্রাইম থ্রিলার। আর তাছাড়াও রামগোপাল বর্মা এই হরর জনরাকে আবার আর কি রিইনভেন্ট করেছিলেন বলিউডে। বলিউডে তখন হরর জনরাকে আর কি মেন স্ট্রিম সিনেমার মধ্যে ধরা হতো না। সেই র্যামসে ব্রাদার্সরা শুরু করেছিলেন হরর জনরাটা, ঠিক আছে। কিন্তু তখন হরর জনরা আর কি বি গ্রেড সি গ্রেড সিনেমা বলে ধরা হতো বলিউডে, তখন ওটা আর কি মেন স্ট্রিম সিনেমা বলে তাকে ধরা হতো না। কিন্তু সেই হরর জনরাকে মেন স্ট্রিম সিনেমাতে ইন্ট্রোডিউস করার পিছনেও নাম কার আছে? আগেন আর জি ভি, রাম গোপাল বর্মা। 92-তে তার একটা বাইলিঙ্গুয়াল সিনেমা ছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে রাত। হিন্দিতে তার নাম রাত, তেলেগুতে তার নামটা এখন মনে পড়ছে না। আর সেই সিনেমাতে রেবতী ছিলেন আর কি লিড রোলে। তো সেটাও রামগোপাল বর্মার আবার খুব পপুলার ছবি হরর জনরাতে। আর সেই আর কি হরর জনরাকে এনক্যাশ তিনি 2003 সালে আরেকটা খুব ভালো সিনেমাতে করলেন, সেটা হচ্ছে ভূত সিনেমাটার নাম। আপনারা সবাই নিশ্চয়ই রামগোপাল বর্মার ভূত দেখেইছেন। অজয় দেবগন, নানা পাটেকর, ফরদিন খান, তারা সবাই ছিল। আর হ্যাঁ, তারও আগে রামগোপাল বর্মার আরেকটা ইউনিক সিনেমার কথা বলতে ভুলে গেছি, জঙ্গল। আপনারা অনেকে নিশ্চয়ই জঙ্গল দেখেছেন। তো জঙ্গল সিনেমাটা কীরকম ছিল? একটা পুরো জঙ্গলে শ্যুট করা সিনেমা। তো এটাও একটা অসাধারণ সিনেমা ছিল। আর সত্যা দিয়ে রামগোপাল বর্মার ক্রাইম আন্ডারওয়ার্ল্ড ট্রিলজি, মানে আন্ডারওয়ার্ল্ড ট্রিলজি সত্যা থেকে শুরু হলো। সত্যার পরে কোম্পানি হলো। কোম্পানিতে আমরা অজয় দেবগন প্লাস ওই কোম্পানি সিনেমা দিয়ে আবার আরেকটা নতুন অ্যাক্টরের রাইজ দেখলাম, বিবেক ওবেরয়, বিবেক আনন্দ ওবেরয়। তার রাইজ হলো কোম্পানি থেকে। তো সেই সত্যা, কোম্পানি, তারপরে 2005 সালে তার আরেকটা সিনেমা এসেছিল ডি বলে। এই তিনটে হচ্ছে মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ট্রিলজি। আর মুম্বাই আন্ডারওয়ার্ল্ড মানেই জানেন, কমন নাম দাউদ ইব্রাহিম। তো তাকে আর কি ফিকশনালি প্রেজেন্ট করা, কিন্তু তাও একটা রিয়েলিস্টিক হাব ভাব রাখা, যে খুব বেশি গ্লস মেকআপ এগুলোর থেকে একেবারে আলাদা একটা সিনেমা। মানে বাকি বলিউড সিনেমাতে তো দেখতেন প্রোডাকশন ভ্যালিউ বিশাল, গ্লস মেকআপ এসব ছাড়া তো মানে তখন বলিউড সিনেমা কেউ জানতো না, কেউ দেখতেও চাইতো না। এরকম একটা কঠিন সময় এরকম একটা রিয়েলিস্টিক ফিল্ম মেকিং, এটা মানে সত্যি মানে স্বপ্নের ঊর্ধ্বে ছিল। এই কারণে রামগোপাল বর্মাকে অটার ফিল্ম মেকার, অ্যাভাঙ্গার্ড ডিরেক্টর বলে আর কি তাকে পরিচয় দেওয়া হয়। মানে সত্যি তিনি মানে মাস্টারপিস ক্রিয়েট করে গেছিলেন ওই সময়গুলোতে। আর তাছাড়া রামগোপাল বর্মার আরেকটা ট্রিলজি রয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ট্রিলজি। আর সেটা হচ্ছে সরকার ট্রিলজি, সরকার 1, সরকার 2, সরকার 3। আর এই সরকার 1, 2, 3-তে আমরা রামগোপাল বর্মার সেই গডফাদারের ইনফ্লুয়েন্সটা দেখতে পাই। হ্যাঁ, গডফাদার নিয়ে যখন কথা উঠলো, তো বলে রাখি যে পুরো দুনিয়াকে, ঠিক আছে, আন্ডারওয়ার্ল্ড নিয়ে সিনেমা করার যে প্রধান ইনফ্লুয়েন্সটা সেটা দিয়েছিল হচ্ছে গডফাদার। মারিও পুজোর একটা নভেল ছিল গডফাদার, তার উপরেই আর কি ফ্রান্সিস ফোর্ড কোপোলা এই গডফাদার সিনেমা ট্রিলজি বানিয়েছিলেন। আপনারা জানেন গডফাদার সিনেমা তো আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, সেখান থেকে অ্যাল প্যাচিনো, রবার্ট ডি নিরো, তারা সবাই উঠেছিলেন। গডফাদারের ফার্স্ট পার্টে মার্লন ব্র্যান্ডোও ছিলেন। তো ওটাও খুব পপুলার সিনেমা ছিল। তো ওখান থেকে রামগোপাল বর্মা প্রচুর ইন্সপিরেশন তিনি নিয়েছিলেন।
তো রামগোপাল বর্মার একটা তেলুগু সিনেমার নাম বলেছিলাম গায়াম বলে, গায়াম সিনেমাটার নাম, যেখানে আর কি জগপতি বাবু লিড রোলে ছিলেন। তো সেটা কিন্তু অনেকটা গডফাদারের থেকে ইন্সপায়ার্ড ছিল। আর এবারে সরকার, এটা তো মানে মানে একটা ইন্ডিয়ান ভার্সন অফ গডফাদারই বলা যায়। মানে অমিতাভ বচ্চন লিড রোলসে, মানে তাছাড়া অভিষেক বচ্চন, কে কে মেনন, আরও অনেক অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস আর কি এই সিনেমাতে ছিলেন। তো এই সরকার, সরকার রাজ, সরকার 3, এটা তো প্রায় গডফাদারের মানে ইন্ডিয়ান ভার্সনই বলা চলে। তো তিনি এভাবে আর কি ক্রাইম, হরর আর এরকম বিভিন্ন প্যারালাল সিনেমা প্লাস মেন স্ট্রিম সিনেমা তিনি করে যাচ্ছিলেন। তার ক্যারিয়ার খুবই ভালো যাচ্ছিল, তার সিনেমা ভালো পরিচিতি পাচ্ছিল। তাছাড়া তার আরও নাম করা হরর সিনেমা ডরনা মানা হ্যায়, এটাও কিন্তু খুব ভালো চলেছিল। তাছাড়া ডরনা জরুরি হ্যায়, ডরনা মানা হ্যায় সিকুয়েল। আর তাছাড়া ফুঙ্ক, এই ফুঙ্ক সিনেমাটাও আরেকটা খুব ভালো একটা হরর ফিল্ম ছিল। আর আরেকটা কথাও বলছি, রামগোপাল বর্মা নিজের সিনেমার থ্রু দিয়ে না অনেক সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার্সকে বলিউডে ইন্ট্রোডিউস করিয়ে তাদেরকে একটা প্যান ইন্ডিয়ান ফেম দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় নাম তো আক্কিনেনি নাগার্জুনা রাও। তাছাড়া কিচ্চা সুদীপ, ফুঙ্ক, রান, তাছাড়া রামগোপাল বর্মা কি আগ, এই 3টে ছবিতে কাজ করেছেন। তাছাড়া কোম্পানি ছবিতে মোহনলাল ছিল, মোহনলাল, যার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। মোহনলালের লুসিফার আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। তো সেই মোহনলাল, এই অভিনেতাটা আর কি কোম্পানিতে ছিল, তার একটা ইম্পর্টেন্ট রোল ছিল সেখানে। তো মানে রামগোপাল বর্মা তিনি অনেক সাউথ ইন্ডিয়ান নামকে না বলিউডে পরিচিতি দিয়ে তাদেরকে একটা প্যান ইন্ডিয়ান ফেম দিয়েছিলেন। আর তার সিনেমাগুলো আলাদাভাবে একটা প্যান ইন্ডিয়ান পপুলারিটি পাচ্ছিল। আর সেই সিনেমাটা আর কি অনেক বড় বড় আর কি বিদেশে ফিল্ম ফেস্টিভ্যালসে প্রিমিয়ার হতো একটা সময়। তবে রামগোপাল বর্মার ডাউনফলটা কি করে হলো, এখন প্রশ্নটা উঠছে এইখানে। এত ভালো একটা ডিরেক্টর, তিনি এমন এমন সব আর কি বিভিন্ন ধরনের ছবি করে যাচ্ছেন যেগুলোকে আগে মেন স্ট্রিম ছবির মধ্যেই ধরা হতো না। হরর জনরাটাকে যেমন মেন স্ট্রিম সিনেমার মধ্যে ধরা হতো না, এটাকে মেন স্ট্রিম সিনেমাতে রিইন্ট্রোডিউস করার পিছনে রামগোপাল বর্মার হাত আছে। প্লাস এই ক্রাইম জনরা, অবসেশন উইথ ক্রাইম, অবসেশন উইথ পলিটিক্যাল যে ব্যাপার স্যাপার, পলিটিক্যাল ফিল্মস, ক্রাইম ফিল্মস, মানে এগুলোকে বলিউডে রিডিফাইন করা, সব রামগোপাল বর্মারই আর কি অবদান। তো এত কিছু ভালো হওয়ার সত্ত্বেও তার ডাউনফলটা শুরু হলো কোত্থেকে? তো ডাউনফলটা শুরু হলো RGV কি আগ। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আগ, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ট্রোলড ফিল্মস অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড। মানে শুধু ইন্ডিয়াতেই না, পুরো দুনিয়াতে এই সিনেমার যা ম্যাসিভ ট্রোলিং হয়েছে। এই সিনেমাটা আবার সলিম জাভেদের সেই লেখা যে শোলে মনে আছে, সেই শোলের আবার মানে কি বলবো, ইললিগাল রিমেক কেন বলছি, বিকজ তিনি আর কি রিমেক রাইটস কেনেননি, ঠিক আছে, আনঅফিসিয়াল রিমেক বলতে গেলে। আর তার জন্য রামগোপাল বর্মার উপরে কেস হয়ে গেছিলো। আর তারপরে আগ তিনি মানে নিজের স্টাইলে বলতে গিয়ে পুরো গল্পটাকে এমন ঘেঁটে দিয়েছিলেন যে লোকেরা আজকেও এই সিনেমাটাকে নিয়ে খিল্লি করে। তারপর থেকে আর কি রামগোপাল বর্মা পতন শুরু হয়। আসলে কি হয়েছে বলুন তো? আসলে রামগোপাল বর্মা নিজের সাকসেস, নিজের ফিল্ম মেকিংয়ে তিনি এতটাই আর কি অহংকারী হয়ে উঠেছিলেন যে তিনি মনে করতেন যে তিনি যাই বলবেন সব মানে দৈববাণী, তিনি যাই করবেন সব একদম দৈব কাজ। মানে তার কোনো কাজকে ভুল বলা চলবে না, তার কোনো কাজকে ক্রিটিসাইজ করা চলবে না। তিনি উল্টো পাল্টা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলা চালু করলেন। আর আজকাল দেখছেন তো রামগোপাল বর্মা বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসেসকে নিয়ে উল্টো পাল্টা বক্তব্য পেশ করছেন। আর আজকাল তিনি উল্টো পাল্টা সফট পর্ন সিনেমা তিনি বানাচ্ছেন, ঠিক আছে। মিয়া ম্যালকোভাকে নিয়ে একটা আর কি একটা মানে ডকুমেন্টারি ফিল্ম করেছিলেন, গড, সেক্স অ্যান্ড ট্রুথ। তারপর থেকে তিনি কিছু সফট পর্ন ফিল্ম বানালেন, একটা লেসবিয়ান ড্রামা তিনি রিসেন্টলি করেছিলেন অপ্সরা রানীকে নিয়ে। তো ওই ধরনের উল্টো পাল্টা সিনেমা, উল্টো পাল্টা বক্তব্য, প্রত্যেকটা প্রডিউসার, ডিরেক্টর সবার সঙ্গে পাঙ্গা, মানে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গেও রামগোপাল বর্মার ওইভাবে পাঙ্গা হয়ে গেছে। শ্রীদেবীকে নিয়ে তিনি উল্টোপাল্টা বক্তব্য করে মানে পেশ করেছিলেন যে শ্রীদেবীর নাম হয়েছে ওনার ওই থাই, আর ওনার থাই দেখানোর জন্য, কোমর দেখানোর জন্য নাকি শ্রীদেবীর নাম হয়েছিল। এই ধরনের বক্তব্য তিনি পেশ করেছেন। তিনি নিজের শিষ্য অনুরাগ কাশ্যপকে নিয়েও একটা খুবই বাজে বক্তব্য তিনি পেশ করেছিলেন।
মানে বিভিন্ন টাইমসে তিনি অনেক আজে বাজে কথাবার্তা বলেছিলেন, মানে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা তিনি বলে সবার সঙ্গে পাঙ্গা নিয়ে নিজের ক্যারিয়ারটাকে ওখানে ধ্বংস করলেন। আর সেটা শুরু হয়েছিল সব রামগোপাল বর্মা কি ওই আগ দিয়ে। তারপরে যখন রাকেশ রোশনের কাইটস ফ্লপ হলো, তিনি রাকেশ রোশন, সরি, এই রামগোপাল বর্মা বললেন ইয়ে রাকেশ রোশন কি তো আগ হ্যাঁ, ওটাকে নিয়েও আজে বাজে বক বক চালু। কিন্তু তারপরেও রামগোপাল বর্মা কিছু ভালো ছবি করেছেন, যেগুলো আর কি তার বদনামের কারণে সেই ছবিগুলো হিট হয়নি। যেমন অমিতাভ বচ্চন আর কিচ্চা সুদীপকে নিয়ে তিনি একটা ভালো সিনেমা করেছিলেন রান, RANN রান। এটাও কিন্তু খুব ভালো একটা পলিটিক্যাল সিনেমা ছিল, তো সেই সিনেমাটা বক্স অফিসে চলেনি। তারপরে তিনি একটা দারুণ একটা ডকিউ ড্রামা ফিল্ম বানিয়েছিলেন ওই 26/11 অ্যাটাক্সের উপরে, দ্য অ্যাটাক্স অফ 26/11, যেখানে নানা পাটেকর ছিলেন একটা ইম্পর্টেন্ট রোলে। তো সেটাও খুব ভালো সিনেমা ছিল, কিন্তু ওটাও আনফর্চুনেটলি আর কি কেউ দেখেনি। তাছাড়া কিলিং বীরাপ্পন বলে তিনি একটা সিনেমা বানিয়েছিলেন, যেটা আর কি কান্নাডা আর হিন্দি দুটো ভার্সনে রিলিজ করা হয়েছিল। কান্নাডা ভার্সনে তো এই সিনেমাটা সুপারহিট ছিল, কিন্তু হিন্দি ভার্সনের সিনেমাটা একেবারে ফ্লপ হয়ে গেল। আর তাছাড়া ওনার লাস্ট ছবি যেখানে একটা সুপারস্টার ফিচার করেছেন, ওই লাস্ট ছবি যেটা মনে পড়ছে তার নাম হচ্ছে অফিসার। 2019-20 সালে তিনি একটা সিনেমা করেছেন অফিসার, সেটাও নাগার্জুনাকে নিয়েই করেছিলেন। তো তারপর থেকে আর কোনো সুপারস্টার, কোনো বড় প্রডিউসার আর এই রামগোপাল বর্মার সঙ্গে কাজ করতেই চান না। তো রামগোপাল বর্মাকে নিয়ে উল্টো পাল্টা হারকত, উল্টো পাল্টা মানে জিনিসপত্র অলওয়েজ মিডিয়াতে আসতেই থাকে। মিয়া ম্যালকোভার সঙ্গে তার বিভিন্ন ধরনের ফটোস আসতে থাকে, বা একটা অ্যাক্ট্রেসের তিনি পা ধরে কামড়াচ্ছিলেন, পা ধরে এইভাবে কামড়াচ্ছিলেন, ওই ফটোটাও ভাইরাল হয়ে গেছিলো। আর তার মানে বছরের পর বছর মানে উল্টো পাল্টা একে ওকে নিয়ে কথাবার্তা বলে আর কি, মানে অ্যাটেনশন গ্র্যাব করা, অ্যাটেনশন সিক করার এই সস্তা জিনিসপত্র যে তিনি কোনোদিনও করবেন, ওই সময় আমরা কখনো ভাবতে পারিনি যখন তিনি দারুণ দারুণ সিনেমা বানাচ্ছিলেন। আর হ্যাঁ, তার আরেকটা সিনেমার উল্লেখ করতে ভুলে গেছি, যেটা রায়লসীমা ফ্যাকশন নিয়েছিল 2010 সালে আর কি। এই সিনেমার তিনি দুটো পার্ট আর কি বার করেছিলেন, রক্ত চরিত্র, রক্ত চরিত্র পার্ট 1 পার্ট 2, দুটোতেই ছিলেন বিবেক ওবেরয়। আর এই রক্ত চরিত্র দিয়ে তিনি আরেকটা অ্যাক্টরকে বলিউডে ইন্ট্রোডিউস করেছিলেন, আর তিনি হচ্ছেন তামিল অ্যাক্টর সূর্যা। সূর্যার কিন্তু এটা প্রথম আর একমাত্র হিন্দি ছবি রক্ত চরিত্র, যেখানে তো ওই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা ছিল। মানে আবার সেই পলিটিক্স, ক্রাইম, ভায়োলেন্স, এই জিনিসটাকে রামগোপাল বর্মা সব থেকে ভালোভাবে দেখিয়েছেন। মানে পলিটিক্যাল ক্রাইম ড্রামা তো তখন প্রকাশ ঝাও করতেন, কিন্তু রামগোপাল বর্মা ছিলেন দ্য পায়োনিয়ার অফ দিস সাচ কাইন্ডস অফ ফিল্মস, এক্সপেরিমেন্টাল অ্যাভাঙ্গার্ড ফিল্মস, এক্সপেরিমেন্টাল অ্যাভাঙ্গার্ড ফিল্ম মেকার রামগোপাল বর্মাকেই বলা হয়। তো তিনি আর কি এই নিও নয়ের, অ্যাভাঙ্গার্ড আর এক্সপেরিমেন্টাল ফিল্মসের আর কি ইন্ডিয়ান সিনেমাতে এটাকে তৈরি করার পিছনে তিনি একটা বিশাল বড় নাম। মানে তাকেই আর কি কনসিডার করা হয় দ্য ফাদার অফ অ্যাভাঙ্গার্ড ফিল্মস ইন ইন্ডিয়ান সিনেমা। তো তার সিনেমাগুলো দেখবেন প্রত্যেকটাই মেন স্ট্রিম সিনেমার থেকে অনেকটা হাটকে। হ্যাঁ, কিছু মেন স্ট্রিম সিনেমা তিনি বানিয়েছেন, সেগুলোকে বাদ দিলে তার বাকি যে সিনেমাগুলো সেগুলো মানে খুবই কন্ট্রোভার্সিয়াল টপিকস নিয়ে। আর তিনি রিয়েলিস্টিক ফিল্ম মেকিংকে, ঠিক আছে, তিনি রিইন্ট্রোডিউস করেছিলেন ইন্ডিয়ান সিনেমাতে, কেন তখন ওইভাবে আর কি কেউ সিনেমা করার সাহস করতো না। কিন্তু রামগোপাল বর্মাকে দেখার পর এরকম অনেক ডিরেক্টরস আমরা বলিউডে পেয়েছি যারা আর কি রিয়েলিস্টিক ফিল্ম মেকিংকে নিজেদের স্বপ্ন, নিজেদের জীবন বানিয়েছেন। যেমন অনুরাগ কাশ্যপ, তার সিনেমাগুলো প্রথম দিকে দেখবেন রিয়েলিস্টিক ফিল্ম মেকিং, পরিষ্কার যে রামগোপাল বর্মা যে স্টুডেন্ট, ওটা অনুরাগ কাশ্যপের সিনেমাগুলো দেখলে পরিষ্কার বোঝাই যায়, একদম ক্লিয়ারলি ভিজিবল। আর সত্যা ছবিটা থেকেই রামগোপাল বর্মার সঙ্গে আমরা করণ জোহরের পাঙ্গাও দেখতে পাই। আর ওই সময় কিন্তু অনুরাগ কাশ্যপের সাথেও কিন্তু করণ জোহরের পাঙ্গা হয়ে গেছিলো। এটা পরের কথা যে অনুরাগ কাশ্যপ এখন বলিউড নেক্সাসেরই একটা পার্ট হয়ে গেছেন, তিনি এখন করণ জোহরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। কিন্তু রামগোপাল বর্মা যদিও, তিনি তো মানে শত্রুতা আরও বেশি বাড়িয়ে গেছেন। কেন সত্যা এটা কিন্তু দেখবেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে আর কি কোনো অ্যাওয়ার্ড পায়নি, তার জায়গায় করণ জোহরে কুছ কুছ হোতায় প্রত্যেকটা অ্যাওয়ার্ড নিয়ে গেছিলো। তো ওটার জন্য রামগোপাল বর্মার সাথে তার ঝামেলা হয়ে গেছিলো কিন্তু করণ জোহরের। কারণ সত্যা একটা মানে নেভার সিন মাস্টারপিস ফিল্ম ছিল ওই সময়, যেটা মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে
সিনেমার জগতে ডিফাইন করেছিল, ডিফাইন রিডিফাইন সব করেছিল। এর আগে কোনো মানে ক্রাইম ফিল্ম কখনো এভাবে বলিউডে হয়নি, সেটা টিপিক্যাল কমার্শিয়াল মাসালাইক ফিল্মস হয়েছে, কিন্তু ক্রাইমকে এত রিয়েলিস্টিক্যালিভাবে দেখানো বা সেখানে গ্লস মেকআপ ছাড়া এতটা মানে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, বা মুম্বাই চলের ভিতরে ঢুকে সেখানে শ্যুট করা, আর বেনামি অ্যাক্টার্সদেরকে নিয়ে সিনেমা বানানো, এই জিনিসটা বলিউডে করার কারোর সাহসী ছিল না। তো আমার খুব খারাপ লাগে আজকে রামগোপাল ভার্মার করুণ অবস্থা দেখে। তিনি প্রত্যেকের সঙ্গে পাঙ্গা, প্রত্যেকের সঙ্গে তার ঝগড়া, প্রত্যেকের নামে কিছু না কিছু আজে বাজে বক বক করা, আর যেভাবে তিনি আর কি মিডিয়া অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করেছেন রিসেন্টলি, মানে দেখে খুব খারাপ লাগে বস, খুব খারাপ লাগে আমার। মানে আমি আশা করব যে এরপর থেকে এরকম কোনো ডিরেক্টর এরকম উল্টোপাল্টা কাজ করে যেন নিজের নাম ধামকে নষ্ট না করে ফেলে। তো তার ফিল্মসগুলো এমন এমন সব টপিকস, এমন এমন সব কনসেপ্টসকে কভার করেছে যেগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল। লেসবিয়ান সেক্স নিয়েও তিনি ফিল্ম বানিয়েছেন, যার নাম ডেঞ্জারাস, আগে বলছি অপ্সরা রানীকে নিয়ে, 2022-এ, ওটাও কেউ দেখেনি। আর রামগোপাল বর্মার সিনেমাতে আমি দেখেছি তার ক্যামেরা অ্যাঙ্গেলস নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট তিনি করেছেন। একটা ফিল্ম তিনি বানিয়েছিলেন ডিপার্টমেন্ট বলে, যেখানে টিল্টেড ক্যামেরা ইউজ করেছিলেন। ডিপার্টমেন্ট যদি আপনারা দেখে থাকেন, সেখানে ডগুপতি রানা কাজ করেছেন, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, তারা কাজ করেছিলেন। তো এখন রামগোপাল ভার্মার সঙ্গে কোনো স্টার, কোনো প্রডিউসার, কেউ আর নাম জড়াতেই চায় না, কেউ জড়াতে চায় না, বিভিন্ন টাইমে তার বিভিন্ন উল্টোপাল্টা কন্ট্রোভার্সিয়াল কমেন্টসের কারণে। অ্যান্ড প্লাস মানে প্লাস আগ থেকে, ফ্রম আগ অনওয়ার্ডস, তার একটা সিনেমাও বক্স অফিসে হিট হয়নি। মানে রামগোপাল ভার্মার গুনে চুনে মাত্র 2 কি 4টে সিনেমায় বলিউডে হিট হয়েছে, আর তেলেগু ইন্ডাস্ট্রিতে কিছু সিনেমা হিট হয়েছে। নাহলে তার লাস্ট হিট বোধহয় কোনো মতে ছিল ফুঙ্ক 2008 সালে, তার আগেও 2-4টে তিনি ফ্লপ দিয়েছিলেন। তো তারপর থেকে রামগোপাল ভার্মার কোনো সিনেমাই হিট হয়নি। তো এইগুলো হচ্ছে প্রধান কারণ যে রামগোপাল ভার্মার সঙ্গে কেউ কাজ করতে চায় না। মানে আপনার সিনেমা যতক্ষণ হিট হচ্ছে, আর যতক্ষণ আপনি মানে উল্টো পাল্টা কমেন্টস না করছেন কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসেসের নামে, ঠিক আছে, ততক্ষণ আপনার সিনেমা যতই কন্ট্রোভার্সিয়াল হোক, যতই খারাপ হোক, সেটা বক্স অফিসে চললে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস আপনার সঙ্গে কাজ করতে চাইবে। এই জিনিসটা বলিউডে আমরা অলওয়েজ দেখে এসেছি। সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার সঙ্গেও এই জিনিসটা দেখেছি। এমনকি সন্দীপ রেড্ডি ওয়াঙ্গাকেও রাজামৌলি, এস রাজামৌলি মডার্ন ডে রামগোপাল ভার্মা বলেছেন, রামগোপাল ভার্মা অফ টুডে, এই আখ্যা দিয়েছেন। এখন দেখা যাক সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা বা রামগোপাল ভার্মার মতন তার মাথা টাথা খারাপ না হয়ে যায়, কেন তিনিও কিন্তু অনেক সময় রেগে গিয়ে জবাব দিয়ে থাকেন। তো এই অ্যারোগেন্স কিন্তু মানুষের পতনের কারণও হতে পারে। তো এই জিনিসটা আমরা রামগোপাল ভার্মাকে দেখে অলওয়েজ এই শিক্ষাটা আমরা পাই। তবে এই জিনিসটাও দেখতে হবে যে রামগোপাল ভার্মার আন্ডারে একটা সময় দারুণ দারুণ সব ডিরেক্টরসরা কাজ করেছেন। মানে এই ডিরেক্টরকে নিয়ে কথা বলতে গেলে মনে হচ্ছে একটা বড় বই, একটা বড় পুস্তক লিখতে হবে। মানে তিনি এত বড় নাম ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে, রেভলিউশনারি ফিল্ম মেকার্সদের মধ্যে রামগোপাল ভার্মার কিন্তু টপ লিস্টে তার নাম থাকবেই থাকবে। তিনি এটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, যেটা আমরা আজকের দিনে প্রচণ্ড এনজয় করছি। তো এরকম প্রচুর আর কি আলোড়ন সৃষ্টি করা ফিল্ম মেকার্সকে আমরা দেখতে পাচ্ছি তার দরুন। অনুরাগ কাশ্যপের আন্ডারেও ওরকম অনেক ডিরেক্টরস তৈরি হয়েছেন, যেমন অভিষেক ছবে, হানিত রেহান। কোনোদিন এদের আন্ডারেও ওরকম অনেক ভালো ভালো ডিরেক্টরস তৈরি হবে। তো আপনাদের আর কি বক্তব্য রামগোপাল ভার্মার মানে ক্যারিয়ারকে নিয়ে? যদি কোনো পয়েন্ট আমি মিস আউট করে থাকি তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এখানে জানান, ঠিক আছে? তো আমার যে পয়েন্টসগুলো বা আমার যে টেক রামগোপাল ভার্মাকে নিয়ে, তার সঙ্গে আপনারা কতটা অ্যাগ্রি করেন কি করেন না, সেটাও ডেফিনেটলি নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের আর কি রামগোপাল ভার্মার দেখা কোনটা সেরা সিনেমা, মানে রামগোপাল ভার্মার কোন সিনেমা আপনাদের সেরা মনে হয়, সেটাও আমাকে অবশ্যই জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ,
আমার চ্যানেলটিকে 100% সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।